হ্যালো বন্ধুরা, সিরিজ করা চ্যানেলের আরও একটি নতুন মুভিতে আপনাকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি 2024 সালে রিলিজ হওয়া দুলকার সালমানের লাকি ভাস্কর মুভিটির বাংলা এক্সপ্লেন। কথা দিচ্ছি এই মুভিটির গল্প আপনাকে একদম মুগ্ধ করে দেবে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। গল্পটা শুরু হয় 1992 সালে বোম্বে শহরে। আমরা আমাদের গল্পের নায়ক ভাস্করকে দেখি। সে জগিং করতে করতে তার বাড়ির দিকে ফিরে আসে। ঠিক তখনই একজন সিবিআই অফিসার, যার নাম ছিল লাক্সমান, সে ভাস্করের সামনে আসে আর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তারপর লাক্সমান ভাস্করকে নিয়ে একটা ব্যাংকে আসে। মূলত ভাস্কর এই ব্যাংকেই চাকরি করে। লাক্সমান ভাস্করকে বলে, আমরা খবর পেয়েছি তোমার ব্যাংক অ্যাকাউন্টে একটা বড় স্ক্যাম হয়েছে। ঠিক এমন সময় ভাস্করের স্ত্রী সুমতি ভাস্করকে ফোন করে। সে ভাস্করকে বলে, আমাদের বাড়িতে বেশ কয়েকজন অফিসার এসেছে, তারা বাড়ির সকল জিনিসপত্র চেক করছে, তুমি একটু দ্রুত বাড়িতে ফিরে আসো। তখন ভাস্কর বলে, টেনশন করো না, আমি দ্রুত বাড়ি ফিরে আসবো, আর তাদেরকে তাদের কাজ করতে দাও। সিবিআই অফিসাররা ব্যাংকের সকল পেপারগুলো চেক করতে থাকে, আর ভাস্কর আমাদেরকে তার জীবনের গল্প বলা শুরু করে। এখানে স্টোরি কিছুটা ফ্ল্যাশব্যাকে গিয়ে একটা ব্যাংক দেখানো হয়। এখানে ভাস্কর ছোট্ট একটা পোস্টে চাকরি করে। তার বেতন মাত্র 6,000 টাকা, কিন্তু সে প্রায় 40,000 টাকার মতো ঋণী আছে। ভাস্কর অনেক সততার সাথে তার কাজগুলো প্রতিদিন করতে থাকে। সে সবসময় ভাবে একদিন তার পদোন্নতি হবে আর স্যালারিও কিছুটা বেড়ে যাবে, তারপর সে তার সব ঋণ শোধ করে দেবে। ভাস্কর তার সকল টার্গেটগুলো সময়ের আগে শেষ করে ফেলতো। তবে এখানে একটা কথা জানিয়ে রাখি, সে সময় ব্যাংকে কম্পিউটারের ব্যবহার খুব একটা বেশি হতো না, এজন্য সবাই ব্যাংকের সকল রেকর্ড নিজের হাতে পেপারে লিখে রাখতো। তারপর প্রায় 5-6 মাস পরে একদিন করে কম্পিউটারে সকল রেকর্ড টাইপ করে সেভ করে রাখা হতো। ভাস্করের ব্যাংকের সামনে মালতী কোম্পানির লাল রঙের একটা গাড়ি রাখা থাকতো। এটা ভাস্করের ব্যাংকের কোনো একজন কাস্টমারের গাড়ি, যে এখনও তার লোন পরিশোধ করেনি। ভাস্কর প্রতিদিন ওই গাড়িটা দেখতো আর ভাবতো সেও একদিন এমন একটা গাড়ি কিনবে। তো যাই হোক, এভাবে ভাস্করের দিন চলতে থাকে। ভাস্কর তার ইনকাম বাড়ানোর জন্য ব্যাংকের যে অ্যাপ্লিকেশনগুলো পড়তো সেগুলো সে নিজের হাতে লিখে দিত, আর এভাবে তার ইনকাম কিছুটা বাড়তো। তো একদিন অ্যান্থনি নামের একজন লোকের সাথে তার পরিচয় হয়। অ্যান্থনি ভাস্করকে বলে তার 2 লক্ষ টাকা লোনের প্রয়োজন, সেটা ব্যবস্থা করে দিতে। ভাস্কর অ্যান্থনির কাছে জানতে চায় লোনের পরিবর্তে সে কি বন্ধক রাখতে পারবে, কিন্তু অ্যান্থনি জানায় বন্ধক রাখার মতো তার কাছে কিছুই নেই। তখন ভাস্কর জানায় বন্ধক ছাড়া সে লোনের ব্যবস্থা করতে পারবে না। তারপরে অ্যান্থনি সেখান থেকে চলে যায়। যাক, ভাস্কর যে পাড়ায় থাকতো সেখানে কয়েকজন লোক তার কাছে টাকা পেত। ভাস্কর তাদের কাছ থেকে বারবার বিভিন্ন ডেট নেয়, কিন্তু সে টাকা পরিশোধ করতে পারে না। এবার একটু ভাস্করের পরিবারের কথা বলি। ভাস্করের বাবা একসময় অনেক ধনী ছিল, কিন্তু তার বাবার একজন বন্ধু তার বাবার সাথে প্রতারণা করে আর সকল টাকা হাতিয়ে নেয়। তারপর থেকে ভাস্করের বাবা কিছুটা প্যারালাইজড হয়ে সারাদিন চেয়ারে বসে থাকে। সে কারোর সাথে তেমন একটা কথা বলে না। ভাস্করের একটা ছোট ভাই আর একটা বোন আছে, তাদেরকেও ভাস্করই দেখাশোনা করে। ভাস্কর আর সুমতি একে অপরকে ভালোবাসতো, কিন্তু ভাস্করের ফিনান্সিয়াল অবস্থা ভালো না হয় সুমতির পরিবার তার সাথে বিয়ে দিতে রাজি ছিল না। কিন্তু সুমতি তার পরিবারের বিপক্ষে গিয়ে ভাস্করকে বিয়ে করে, আর এজন্য ভাস্করের শ্বশুরবাড়ির লোকজন ভাস্করকে সবসময় ছোট করে দেখত। কিন্তু ভাস্কর ছিল একজন সহজ সরল মানুষ। সে তার মাত্র 6,000 টাকা বেতন দিয়ে নিজে খেয়ে না খেয়ে তার পরিবারের দেখাশোনা করত। এর মধ্যে অ্যান্থনি বারবার ভাস্করের কাছে আসে তার জন্য লোনের ব্যবস্থা করতে। অ্যান্থনি বলে, মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে একটা জাহাজ এসেছে, আমি ওই জাহাজের মাধ্যমে বেশ কিছু টেলিভিশন ইন্ডিয়াতে নিয়ে এসেছি। এর জন্য আমি 1.5 লক্ষ টাকা অগ্রিম পেমেন্ট দিয়েছিলাম, আর চুক্তি ছিল জাহাজ চলে আসলে বাকি 1.5 লক্ষ টাকা দিয়ে দেব। আমার একটা বন্ধু আমাকে টাকা ধার দিতে চেয়েছিল, কিন্তু সে এখন দিচ্ছে না। ইন্ডিয়াতে টেলিভিশনের এখন অনেক চাহিদা, তুমি লোনের ব্যবস্থা করে দিলে আমি টিভিগুলো একদিনের মধ্যে বিক্রি করে সব টাকা ব্যাংকে ফেরত দিয়ে দেব। তখন সেখানে ভাস্করের আরেকজন বন্ধু ছিল, যার নাম ছিল সাম্বা। সাম্বা ভাস্করকে বলে, তোর শালার তো অনেক টাকা, তুই তার থেকে 2 লক্ষ টাকা নিয়ে অ্যান্থনিকে দিয়ে দে, তাহলে আমরাও কিছু কমিশন পাবো। কিন্তু ভাস্কর তার শালার কাছ থেকে টাকা নিতে চাচ্ছিল না। তারপর সে অ্যান্থনিকে বলে, দেখি কি করা যায়। তারপর ভাস্কর যখন বাড়ি ফিরে আসে সে দেখে পাটেল নামের একজন লোক তার ধারের টাকা ফেরত চাইতে এসেছে। ভাস্কর পাটেলের কাছে আরও কিছু সময় চাই, কিন্তু পাটেল পুরো মহল্লার সামনে ভাস্করকে অনেক অপমান করে আর ভাস্করের বাইকটা নিয়ে চলে আসে। পাটেল ভাস্করকে বলে, আমার টাকা ফেরত দিয়ে বাইকটা নিয়ে আসিস। পুরো মহল্লার সামনে এমন অপমানিত হয়ে ভাস্কর অনেক কষ্ট পায়। যাই হোক, পরের দিন ভাস্কর অফিসে গিয়ে আরও একটা বড় ধাক্কা খায়, কারণ এই মাসে সে অনেক পরিশ্রম করে তার টার্গেটগুলো পূরণ করেছিল। আর এজন্য সে সহ অফিসের বাকি সবাই ভেবেছিল এবার সেরা কর্মচারী ভাস্কর হবে এবং সে প্রমোশনটাও পেয়ে যাবে। কিন্তু ভাস্কর তাকে তার জায়গায় অন্য আরেকজনকে প্রমোশন দেওয়া হয়েছে। এজন্য সে কষ্ট পেয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে যায়। সে ম্যানেজারকে বলে, আপনি বাঙালি, এজন্য প্রমোশনটা আরেকজন বাঙালিকে দিয়েছেন,
আমি এত কষ্ট করেছি কিন্তু তার কোনো মূল্য দিলেন না। তখন ম্যানেজার উল্টো ভাস্করের ওপর রেগে বলে, তুমি যে সাইড ইনকাম করো সেটা আমি জিএমকে বলে দিলে তোমার চাকরি চলে যাবে। তখন ভাস্করও চুপ হয়ে যায়, কেননা এই চাকরি হারালে তার সব কিছু শেষ হয়ে যাবে। তো যাই হোক, একটু পরে ভাস্কর আবার ঠিকঠাক হয়ে তার কাজ করতে থাকে। একটু পরে সন্ধ্যা হয়ে যায়। ভাস্কর আর তার বন্ধু সাম্বা একটা হোটেলে যায় খাবার খেতে। তখন সেখানে অ্যান্টনি আসে। সে বলে, আজকে আমার টাকা দেওয়ার শেষ দিন, আজকে দিতে না পারলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। তখন ভাস্কর তার ব্যাংক থেকে 2 লক্ষ টাকা বের করে অ্যান্টনিকে দিয়ে দেয়। কিন্তু সাম্বা অনেক অবাক হয়ে যায়। সে ভাস্করের কাছে জানতে চায় যে সে এতগুলো টাকা কোথায় পেয়েছে। আসলে ব্যাংক থেকে ভাস্করের কাছে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল ব্যাংকের লকারে রাখার জন্য। কিন্তু আজকে আবার সপ্তাহের শেষ দিন, মানে পরের 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। আবার অ্যান্টনি টাকা ফেরত দেবে 2 দিন পরে। এজন্য ভাস্কর টাকাগুলো লকারে না রেখে অ্যান্টনিকে দিয়ে দেয়। ভাস্করের প্ল্যান হলো অ্যান্টনি টাকা ফেরত দিলে 2 দিন পর সকালে এসে ব্যাংকে টাকা রেখে দেবে। যাই হোক, তারপর অ্যান্টনি ভাস্কর আর সাম্বাকে নতুন একটা প্ল্যান বলে। সে বলে, অন্য দেশ থেকে এই টেলিভিশনগুলো ইম্পোর্ট করতে আমাদের সরকারকে অনেক টাকা ট্যাক্স দিতে হয়। যেমন এগুলো ওই দেশে বিক্রি হয় মাত্র 10,000 টাকায়, কিন্তু আমাদের দেশে নিয়ে আসলে ট্যাক্স ধরে দাম পড়ে যায় প্রায় 22-23 হাজার টাকা। কিন্তু ইন্ডিয়ার আইন অনুযায়ী কোনো জিনিসের পার্ট আমদানি করলে তার কোনো ট্যাক্স দেওয়া লাগে না। আর এখানে অ্যান্টনির প্ল্যান হলো তারা টেলিভিশনের পার্টগুলো ইম্পোর্টের নাম করে টেলিভিশন আমদানি করবে। তাহলে তারা সরকারি ট্যাক্স বাঁচিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো যাই হোক, এদিকে ছুটির 2 দিন শেষ হয়ে যায়। আজকে অ্যান্টনির টাকা ফেরত দেওয়ার দিন। এজন্য ভাস্কর সারাদিন অনেক চিন্তায় থাকে, কেননা সে টাকা ফেরত না পেলে তার চাকরি চলে যাবে। তো যাই হোক, রাতের বেলা অ্যান্টনি হাসি মুখে ফিরে এসে জানায় সে সব টেলিভিশন বিক্রি করে দিয়েছে। তারপর সে ভাস্করকে 2 লক্ষ টাকা আর বেশ কিছু কমিশন দিয়ে দেয়। যাই হোক, পরের দিন ভাস্কর ঠিকঠাকভাবে টাকাগুলো ব্যাংকে আবার রেখে দেয়। আর তারপর থেকে ভাস্কর আর সাম্বার সাথে অ্যান্টনির সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। এরপর থেকে ভাস্কর সুযোগ বুঝে ব্যাংক থেকে টাকা নিয়ে অ্যান্টনিকে দেয়। আর অ্যান্টনি আর সাম্বা মিলে অন্য দেশ থেকে বিভিন্ন জিনিসপত্র ইম্পোর্ট করে আর সেগুলো মার্কেটে সেল দেওয়া শুরু করে। আর এভাবে তারা ভালোই টাকা ইনকাম শুরু করে দেয়। ভাস্কর ধীরে ধীরে তার দেনাগুলো পরিশোধ করে দেওয়া শুরু করে। কিন্তু ভাস্করের এই পরিবর্তন দেখে তার স্ত্রী সুমতি কিছুটা সন্দেহ করে, কারণ সে টাকা কোথায় পাচ্ছে। কিন্তু ভাস্কর তার থেকে সবকিছু লুকিয়ে বলে সে তার বন্ধুদের সাথে একটা ব্যবসা শুরু করেছে, সেখান থেকে কিছুটা প্রফিট সেও পাচ্ছে। তারপর একদিন ভাস্করের ছেলের জন্মদিন উপলক্ষে ভাস্কর তার বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সাম্বা আর অ্যান্টনিও আসে। অ্যান্টনি ভাস্করকে বলে, আমার ছেলে আমেরিকাতে সেটেল হয়ে গিয়েছে, এখন সে চাচ্ছে আমিও আমেরিকাতে চলে যাই, কিন্তু এখন আমার কাছে টাকা পয়সা অনেক কম আছে। আমি এখন আমেরিকাতে গেলে আমাকে তার টাকায় চলা লাগবে, যেটা আমি কোনোদিন পারবো না। এজন্য অ্যান্টনি চাচ্ছে শেষবারের মতো ভাস্করের সাথে সে একটা ডিল করবে। ডিলটা হলো, ইন্ডিয়াতে 3টা বিদেশি গাড়ি ঢুকেছে। এখন তারা যদি গাড়ি 3টা কিনতে পারে তাহলে সেই গাড়ি সেল দিয়ে তারা অনেক টাকা প্রফিট পাবে। কিন্তু সমস্যা হলো তার জন্য প্রায় 10 লক্ষ টাকা লাগবে। কিন্তু ভাস্কর জানায় 10 লক্ষ টাকা ব্যাংক থেকে নেওয়া সম্ভব না। এজন্য সে ডিলটা ক্যান্সেল করে দেয়। তবে তারপরে ভাস্কর তার অতীতের কথা স্মরণ করে আর অনেক চালাকি করে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা নিয়ে অ্যান্টনির কাছে দিয়ে দেয়। তারপর তারা সেই 3টা গাড়ি কিনে একজন গাড়ির ডিলারের কাছে চলে আসে। তাদের প্ল্যান ছিল এই ডিলারের কাছে তারা গাড়ি বিক্রি করে তাদের টাকা উঠিয়ে নেবে। কিন্তু এখানে এসে তারা একটা ধাক্কা খেয়ে যায়, কেননা কোনো একটা কারণে ওই গাড়ির ডিলারকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। ভাস্কর ভাবতে থাকে টাকাগুলো ব্যাংকে জমা করতে না পারলে তার সম্মান এবং চাকরি দুটোই চলে যাবে। তখন সে একটা মাস্টার প্ল্যান করে। তারা কয়েকজন ভিক্ষুকে কিছু টাকার বিনিময়ে নিয়ে এসে বড় বড় নেতাদের মতো কস্টিউম পরিয়ে দেয়। সেই সাথে তারা একটা মডেলকেও ভাড়া করে নিয়ে আসে। তারপর তারা গাড়িতে সরকারি টেমপ্লেট বসিয়ে নেয়। এরপর তারা বেরিয়ে পড়ে অন্য শহরের উদ্দেশ্যে। রাস্তায় পুলিশ তাদেরকে ভিআইপি মনে করে সহজেই ছেড়ে দেয়। তারপর তারা গাড়ি বিক্রি করে অনেক টাকা প্রফিট পায়। আর অ্যান্টনি আমেরিকাতে চলে যায়। আর এভাবেই তাদের 3 জনের জার্নি এখানে শেষ হয়ে যায়। তারপর পরের দিন সকালে ভাস্কর ব্যাংকে যায় টাকাগুলো রেখে দেওয়ার জন্য। কিন্তু সে ব্যাংকে আবারও একটা ধাক্কা খেয়ে যায়। সে দেখে ব্যাংকে বেশ কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। ভাস্কর কাছে গিয়ে জানতে পারে ব্যাংকের ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বড় একটা স্ক্যাম করতে গিয়ে ধরা খেয়েছে। তখন ভাস্করের হাতে টাকার সুটকেসটা ছিল। সে বুঝতে পারছিল না এখন টাকাগুলো কিভাবে রাখবে। ঠিক তখনই ব্যাংকের জিএম তার সামনে এসে বলে, তুমি সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ? ভাস্কর বলে, স্যার আমি আজকেই গ্রাম থেকে এসেছি, এর মধ্যে কিছু জামা কাপড় আছে। তখন জিএম ভাস্করকে বলে সুটকেসটা খুলতে। আর ভাস্করও বাধ্য হয়ে সুটকেসটা খুলে ফেলে। আমরা দেখি সুটকেসের মধ্যে আসলে কিছু জামা কাপড় আছে। তাহলে টাকাগুলো কোথায়? তখন আমরা দেখি ভাস্কর ব্যাংকে ঢুকেই সুযোগ বুঝে একটু চালাকি করে টাকাগুলো জায়গা মতো রেখে দেয়। এরপর ভাস্কর তার বন্ধু সাম্বাকে বলে, এভাবে আর কাজ করা যাবে না, এটা রিস্ক হয়ে যাচ্ছে। যাই হোক, এখন ভাস্করের কাছে প্রায় 50-60 লক্ষ টাকা আছে।
সে তাদের স্বপ্নগুলো পূরণ করে ফেলেছে। তার স্ত্রীর ইচ্ছা ছিল একটা খাবারের হোটেল দেবে, ভাস্কর সেটা করে ফেলে। একদিন ভাস্করের ছোট ভাই বলে সে লন্ডনে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ভাস্কর তার ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। এভাবেই ভাস্কর সুখের দিন কাটানো শুরু করে। তারপর একদিন তার ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকে এসে ভাস্করকে জানায় তাকে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জিএম পদে প্রমোশন দেওয়া হয়েছে। তখন ভাস্কর অনেক খুশি হয়ে চেয়ারম্যানকে রিকোয়েস্ট করে ব্যাংকের বাইরে যে লাল রঙের গাড়িটা আছে সেটা তাকে দেওয়ার জন্য। আর চেয়ারম্যানও ভাস্করকে গাড়িটা দিয়ে দেয়। তারপর ভাস্কর গাড়িটা চালিয়ে তার বাড়িতে ফিরে আসে। আর কাহিনী চলে আসে প্রেজেন্টে। সিবিআই অফিসার ভাস্করের পেপারগুলো দেখে একটু ধাক্কা খেয়ে যায়। সে দেখে ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 6 কোটি টাকা আছে। সে ভাস্করকে বলে তোমার বেতন তো মাত্র 19,000 টাকা, কিন্তু তোমার অ্যাকাউন্টে এতগুলো টাকা কিভাবে আসলো। তখন কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ভাস্করের অ্যাসিস্ট্যান্ট জিএম হওয়ার পর ব্যাংকের চেয়ারম্যান তাকে বলে আমাদের ব্যাংকে হাসাদ মেহরা নামের একজন কাস্টমার আছে, তার জন্য আমাদের ব্যাংকে অনেক প্রফিট আসে, তুমি তার অ্যাকাউন্টটা পার্সোনালি হ্যান্ডেল করবে। যাই পরের দিন হাসাদ মেহরার সেক্রেটারি সুরাজ ব্যাংকে আসে। সে ভাস্করকে কিছু রিসিট পেপার দিয়ে বলে এটা কাটারি ব্যাংকের রিসিট পেপার। তখন সেখানে থাকা আরেকজন পিয়ন একজন অফিসারের কাছে জানতে চায় এই রিসিট পেপারটা কি। তখন সেই অফিসার বলে আমাদের যেমন টাকার দরকার হলে আমরা ব্যাংকে এসে টাকা নেই, ঠিক তেমনই অন্য কোনো ব্যাংকের টাকার দরকার হলে তারাও ব্যাংক থেকে নিয়ে নেয়। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী একটা ব্যাংক আরেকটা ব্যাংকে টাকা দিতে পারে না, সেজন্য এখানে একজন ব্রোকার বা দালালের দরকার পড়ে। এখানে যেমন কাটারি ব্যাংকের টাকা দরকার, আর আমরা সেই টাকা হাসাদ মেহরার কাছে দিয়ে দেব। সে কাটারি ব্যাংকের টাকাটা দিয়ে দেবে। তারপর কাটারি ব্যাংক হাসাদ মেহরার মাধ্যমে আবার আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দেবে। আর এই প্রসেসটাকে বলে বিয়ার প্রসেস। যাই হোক ভাস্কর সুরাজকে বিয়ার দিয়ে বলে আগামী 2 সপ্তাহের মধ্যে তোমরা টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু সুরাজ বলে টাইম অনেক কম হয়ে যাচ্ছে, একটু দেরি হতে পারে। কিন্তু ভাস্কর তার কথা না শুনে বলে 2 সপ্তাহের মধ্যেই তোমাদের টাকা ফেরত দিয়ে দেবে। তারপর ভাস্কর হাসাদ মেহরার ব্যাংক ট্রানজিশনগুলো দেখতে থাকে, আর সে অনেকটা অবাক হয়ে যায়। ভাস্কর দেখে হাসাদ তার ব্যাংক এবং কাটারি ব্যাংক থেকে অনেক টাকা বিয়ার হিসেবে নিয়েছে, কিন্তু সে টাকাগুলো কোনো ব্যাংকে ডিপোজিট না করে নিজের কাছে রেখে দেয়। সে এতগুলো টাকা নিজের কাছে রেখে কি করে সেটা ভাস্কর বুঝতে পারে না। তারপর হাসাদ মেহরা সময় মতো ভাস্করের ব্যাংক থেকে বিয়ার হিসেবে নেওয়া সব টাকা ফেরত দিয়ে দেয়। তারপর ভাস্কর হাসাদ মেহরাকে নিয়ে একটু তদন্ত শুরু করে দেয়। তখন সে একটা লোকের মাধ্যমে হাসাদ মেহরার সব স্ক্যাম সম্পর্কে জানতে পারে। আসলে হাসাদ মেহরা এই 2 ব্যাংক থেকে টাকা নিয়ে সেগুলো সরাসরি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। আর এতগুলো টাকা ইনভেস্টের জন্য শেয়ার মার্কেটের দাম একদম পড়ে যায়। তখন কোন একটা কোম্পানির সবগুলো স্টক কিনে নেয়। তারপর হাসাদ মেহরা সবাইকে বলে এই কোম্পানিতে সবাই ইনভেস্ট করুন, তাহলে ভবিষ্যতের দাম বেড়ে যাবে আর আপনারা সবগুলো পণ্য বিক্রি করতে পারবেন। তখন সবাই ওই কোম্পানিতে ইনভেস্ট করা শুরু করে, আর এর মাধ্যমে শেয়ার মার্কেটের দাম আবার বেড়ে যাওয়া শুরু করে। আর তখনই হাসাদ মেহরাও তার স্টকগুলো বিক্রি করা শুরু করে দেয়। তারপর সেই টাকা থেকে সে 2 ব্যাংকের লোন পরিশোধ করে দেওয়ার পরেও তার কাছে একটা বড় অংশ লাভ থাকে। যাই হোক এসব কিছু জানার পর ভাস্কর সিদ্ধান্ত নেয় সে কোম্পানির চেয়ারম্যানকে সবকিছু বলে দেবে। কিন্তু একটু পরে ভাস্কর ভাবে তাতে তার কি লাভ হবে, এজন্য সে একটা প্ল্যান করে ফেলে। সে সুরাজের সাথে দেখা করে। ভাস্কর সুরাজকে বলে এখন থেকে হাসাদ মেহরা যখন বিয়ার নিবে তখন আমাকে সেখান থেকে 1% লাভ দিতে হবে। তাছাড়া সে যখন শেয়ার মার্কেটে স্টক সেল দেবে আমাকেও সবকিছু জানাতে হবে। সুরাজের হাতে কোনো অপশন না থাকায় সেও রাজি হয়ে যায়। তারপর সে প্রথমবারের মতো হাসাদ মেহরার কাছ থেকে 1% প্রফিট পায়, যেটা ছিল প্রায় 7 লক্ষ টাকা। কিন্তু সমস্যা হয়ে যায় এটা ছিল অবৈধ টাকা, এখন এটাকে বৈধ করতে হবে। অ্যান্থনির একজন বন্ধু ছিল যে অনেকবার তাদেরকে সাহায্য করেছিল, এর নাম হলো কুট্টি। ভাস্কর তার কাছে যায়। কুট্টি ভাস্করকে অনেক সুন্দর একটা প্ল্যান বলে, আর প্ল্যানটা হলো তার টাকাগুলো লটারি বিক্রেতার কাছে দিয়ে দেবে। তারপর তাকে কিছু টাকা ঘুষ দিয়ে লটারি জিতে যাওয়ার নাটক করবে, তাহলে সবাই ভাববে এই টাকা তারা লটারি থেকে পেয়েছে, আর এভাবে তারা টাকাগুলো বৈধ করে নিবে। তারপর ভাস্কর টাকাগুলোকে বৈধ করে নিয়ে সেটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, আর সেখান থেকে সে প্রায় 70 লক্ষ টাকা ইনকাম করে ফেলে। আর এভাবে সে অনেক বড় লোক হয়ে যায়। তারপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে। সিবিআই অফিসার বলে কিন্তু তুমি 70 লক্ষ টাকা একদিনে কিভাবে খরচ করে ফেলেছো। তখন আমরা আরেকটা সিন দেখি। ভাস্করের ছোট বোনের বিয়ে ঠিক হয়, সেজন্য তারা দোকানে যায় গহনা কিনতে। কিন্তু ভাস্করের কম দামি পোশাক দেখে দোকানদার তাকে ছোট করে দেখে, যার জন্য ভাস্কর অনেক অপমানিত হয়ে যায়। তখন ভাস্কর বাইরে এসে একটা নতুন গাড়ি কিনে নেয়, আর ওই দোকানে গিয়ে সব গহনা কিনে ফেলে। তো যাই হোক আবারও ফ্ল্যাশব্যাকে স্টোরি দেখানো হয়। ভাস্করের কাছে আপাতত তেমন একটা টাকা ছিল না। তারপর সে যখন আবার নতুন বিয়ার পায় তখন সেটা নিয়ে এসে কুট্টির কাছে যায় নতুন করে প্ল্যান করার জন্য যে কিভাবে টাকাগুলো বৈধ করা যায়। তখন তারা আবার একটা প্ল্যান করে। ভাস্কর তার স্ত্রী সুমতির জন্য একটা খাবারের হোটেল দিয়েছিল। তারপর তারা কিছু মিথ্যা পেপার তৈরি করে,
যেখানে আয় ব্যয়ের মিথ্যা হিসাব দেখানো হয়। আর এভাবে তারা আবার টাকাগুলো বৈধ করা শুরু করে। তবে এর মধ্যে ভাস্কর অনেকটা চেঞ্জ হয়ে যায়। হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়ায় সে মদ খাওয়া শুরু করে, এমনকি মানুষের সাথেও খারাপ ব্যবহার করা শুরু করে। যাই হোক, একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার আসে তার সাথে দেখা করতে। ভাস্কর তাকে বলে এখনো হাসনাত মেহের আর 90 কোটি টাকা বিয়ার বাকি আছে। তখন কাটারি ব্যাংকের ম্যানেজার বলে, কিন্তু আমি তো তাকে এতগুলো টাকা বিয়ার হিসেবে কখনো দেইনি, আমি তাকে সর্বোচ্চ 1 কোটি টাকার বিয়ার দেই। তখন তারা দেখে তাদের সিগনেচার নকল করে 2 ব্যাংক থেকে হাসনাত মেহের অনেক টাকা বিয়ার হিসেবে নিয়ে রেখেছে। তারা বুঝতে পারে এটা ফ্ল্যাশ হলে তারা দুজনেই জেলে চলে যাবে। তখন কাটারি ব্যাংকের ম্যানেজার সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। এদিকে ভাস্করের বাবা ভাস্করকে তার কাছে ডাকে আর বলে, তুমি এতগুলো টাকা কিভাবে পেয়েছো, আমাকে সবকিছু সত্যি কথা বলো। তখন ভাস্কর তাকে সবকিছু সত্যি বলে দেয়। তখন ভাস্করের বাবা তাকে অনেক উপদেশ দেয়। ভাস্কর বুঝতে পারে তার এখন এই টাকার নেশা থেকে বের হয়ে আসা উচিত। তারপর থেকে ভাস্কর আবার পরিবর্তন হয়ে যায়। সে মানুষের সাথে ভালো ব্যবহার করা শুরু করে দেয়। এরপর একদিন ব্যাংকের জিএম ভাস্করকে অফিসে ডাকে। সে তাকে বলে, তুমি হাসনাত মেহেরাকে বিয়ার কেন দিচ্ছ না? ভাস্কর জানায় তার কাছে ব্যাংক 90 কোটি টাকা পাবে, সেটা না দিলে কিভাবে দেব। তখন জিএম তাকে বিয়ার দেওয়ার জন্য জোর করলে ভাস্কর চাকরি থেকে রিজাইন নিয়ে চলে আসে। আর তার 2 দিন পরে সিবিআই অফিসার ভাস্করকে অ্যারেস্ট করে। এরপর সিবিআই অফিসার লাক্সমান ভাস্করকে জানায়, তুমি টাকার প্রমাণ রেডি করলেও আমি চাইলে সব টাকা উধাও করে দিতে পারি। আমি তোমার অ্যাকাউন্ট সম্পর্কে ইনকাম ট্যাক্সকে জানালে তোমাকে জেলে পচে মরতে হবে। এখন তুমি এমনটা না চাইলে সব টাকা হাসনাত মেহেরাকে দিয়ে দাও। এর মানে হলো এই সিবিআই, ব্যাংকের জিএম সবাই হাসনাত মেহেরার জন্য কাজ করে। তখন কোনো উপায় না পেয়ে ভাস্কর চেকের সিগনেচার করে দিতে বাধ্য হয়। মানে শুরুর দিকে ভাস্কর যেমন নিঃস্ব ছিল, আবারও সে নিঃস্ব হয়ে যায়। কিন্তু পরের দিনে আমরা দেখি ব্যাংকের জিএম একটা বড় ধাক্কা খায়, কারণ তারা দেখে ভাস্করের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তখন আমরা একটু ফ্ল্যাশব্যাকে দেখি ভাস্করের বাবা তাকে বলে, তুমি যতই সিকিউরিটি মেনটেন করো না কেন, ইনকাম ট্যাক্স একদিন না একদিন সবকিছুই জানতে পারবে। এজন্য দ্রুত টাকা তুলে অন্য দেশে একটা বাড়ি কিনে ফেলো আর সেখানে সেটেল হয়ে যাও। আর এজন্য 10 দিন আগে ভাস্কর সব টাকা ব্যাংক থেকে তুলে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। তারপর আমরা দেখি ভাস্কর তার ফ্যামিলি প্লেনে করে দেশ ছেড়ে চলে যাচ্ছে। তবে চলে যাওয়ার আগে ভাস্কর ব্যাংকের জিএম এবং হাসনাত মেহেরার সকল স্ক্যাম পুলিশের কাছে ফাঁস করে চলে যায়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো আজকের আয়োজন ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।